অপশন রেখেছি। এখন যতটুকু কাজ আর কি করা যায় সময়ের মধ্যে। তো আজকে আমরা এগুলো দেখার চেষ্টা করব কি কি: রোটেট টুল, স্কেল, ফ্রি ট্রান্সফর্ম টুল, শেপ বিল্ডার আর হচ্ছে পাথফাইন্ডার অপশন। শেপ বিল্ডার আর পাথফাইন্ডার অপশন এই দুটো একসাথে আমরা দেখতে হবে, বিকজ একজন আরেকজনের পরিপূরক। সো যদি টাইম থাকে আমরা এই যে দুইটা জিনিস দেখব। রোটেট টুল দিয়ে আপনি কি কি করতে পারবেন? রোটেট টুল দিয়ে বিভিন্ন ধরনের লোগো আছে, যে এই লোগোগুলো ডিজাইন করতে গেলে আপনার রোটেট টুল প্রয়োজন হবে। আর তাছাড়া রোটেট রিলেটেড যত ধরনের ডিজাইন আছে, সাপোজ আপনি একটা ঘড়ি বানাবেন অথবা একটা কোনো ক্রিয়েটিভ ডিজাইন আছে যেটা একটা শেপ বারবার কি হবে, চারপাশ থেকে ঘুরে আসবে। স্কেলিং করার জন্য আর ফ্রি ট্রান্সফর্ম টুল, ওই যে আমরা ফটোশপে দেখে আসছিলাম, স্কিউ করা, পার্সপেক্টিভ, ডিস্টর্ট করা, সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এখানে আমরা কাজ করতে পারবো। আচ্ছা চলেন একটা একটা করে দেখি। শেয়ার হয়েছে স্ক্রিন। অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে রোটেট টুল। এখানে দুইটা টুলস দেখতে পাচ্ছি। একটা আপনাদের হ্যাঁ এগুলো হয়ে গিয়েছে। রোটেট টুল আর হচ্ছে রিফ্লেক্ট টুল, দুইটা টুলস দেখতে পাচ্ছি। সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এরপরে আমরা এরকম কিছু একটা আর্ট করলাম, ধরে নিলাম এটা আমাদের একটা শেপ। তো এই শেপটাকে আমি কিন্তু চাইলে সিলেকশন টুল দিয়েও কি করতে পারি, রোটেট করতে পারি, বিকজ ইলাস্ট্রেটরে সিলেকশন টুলটা অ্যাডভান্স টুলস হওয়ায় সে যেমন ফটোশপে মুভ টুলের মতো মুভ করাতে পারে, আবার ট্রান্সফর্মের মতো কি করতে পারে, বড় ছোট করতে পারে, এরপরে আবার রোটেটও করতে পারে। যে দেখেন রোটেট করতে পারে, বাট এখানে রোটেশনটা কি হচ্ছে, রোটেশনটা হচ্ছে কি যে যেই যাকে আমি রোটেট করাচ্ছি সে নিজেকে কেন্দ্র হিসাবে ধরে, এই সেন্টারটাকে কেন্দ্র ধরে নিজেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে পারছে, রোটেট করাতে পারছে। তো আমি এরকম কোনো রোটেট চাচ্ছি না, আমি চাচ্ছি এই শেপটা ঠিক এতটুকু ঘুরে আসুক, মানে এরকম একটা কিছু হোক, রোটেট হয়ে আসুক। এই জন্য আপনার কি প্রয়োজন, আপনার প্রয়োজন এখানকার রোটেট টুলটা প্রয়োজন। কারণ এই টুল দিয়ে আপনি কি করতে পারবেন, একটা নির্দিষ্ট কেন্দ্র সেট করে দিতে পারবেন, যে এখান থেকে তুমি কি করবা, কেন্দ্র ধরে ঘুরে আসবা। তো আপনি যাকে রোটেট করাতে চাচ্ছেন তাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে রোটেট টুল সিলেক্ট করেন। রোটেট টুল সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এই যে এখানে একটা সেন্টার চলে আসছে। কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে। খেয়াল করেছেন
যখন সিলেকশনে আছে বা অন্য কোনো টুলসে থাকবে, এটা থাকবে না। আপনি যখন রোটেট টুল সিলেক্ট করবেন, সাথে সাথে এখানে একটা সেন্টার চলে আসবে। আপনি ঠিক এই সেন্টারটার উপরে চলে যাবেন। এরপরে হচ্ছে অল্টার প্রেস করে চেপে ধরবেন। অল্টার প্রেস করে চেপে ধরে ওরে নিয়ে আসেন মুভ করে। আপনি যেই জায়গাটায় ওকে কি করতে চান, রোটেট করতে চান, সেখানটায় ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর একটা পপ আপ প্যানেল চলে আসবে। অল্টার চেপে ধরে টেনে আনতে বলছি, অল্টার চেপে ধরে না টেনে আনলেও হবে। আপনি যদি চান যে না আমি অল্টার ধরতে চাচ্ছি না, সেটাও হবে। তখন আপনি জাস্ট এই সেন্টারটাকে মানে এইখান থেকে কি করবেন, মুভ করে যে জায়গায় রাখতে চান, যেখানে আপনি কেন্দ্র দিতে চান সেখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর কি হবে, পপ আপ প্যানেলটা আসবে না। এখন আপনাকে এই রোটেট টুলটায় আবার ক্লিক করে অল্টার প্রেস করে এইখানে ক্লিক করতে হবে, ডাবল কাজ করতে হবে। এই জন্য আমরা কি করি, আমরা শুরুতেই একদম যখন এই সেন্টারটা এখানে থাকে, একবারই আপনি অল্টার প্রেস করে চেপে ধরে কি করেন, এটাকে টেনে নিয়ে আসেন শর্টকাটে। এই প্যানেলটা আসার পরে আপনাকে একটু হিসাব নিকাশ করতে হবে। সর্বপ্রথম আমি বলে রাখি যে কোনো পপ আপ প্যানেল আসলে প্রিভিউ থাকলে সাথে সাথে প্রিভিউটা অন করে দিবেন। এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে। একটা সার্কেলের কত হয়, কত ডিগ্রি হয় কোণ, সেন্টারের কোণটা 360 ডিগ্রি, রাইট। তো এখানে আপনি কিভাবে হিসাব করবেন, মাঝে মাঝে আপনার কাছে দেওয়া থাকবে যে কতগুলো লিফ দরকার। আপনি এই লিফটাকে, আমরা এটাকে লিফ বলি, পাতা, এই লিফটাকে বা যে ডিজাইনটাকে রোটেট করতে চাচ্ছেন তাকে আপনি কয়টা চাচ্ছেন, কতগুলা লিফ হবে, এটা হচ্ছে একটা অপশন। আর আরেকটা অপশন হচ্ছে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছেন। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে আসলে সবসময় পারফেক্ট হয় না, মানে ডিগ্রিটা থাকলে সবসময় পারফেক্ট হবে না। বাট আপনি যদি লিফটটা জানেন তাহলে কি হবে, পারফেক্ট হবে, একদম পারফেক্ট ভাবে সবগুলো লিফ কি হবে, ঘুরে আসবে। সাপোজ আমি চাচ্ছি এই পাতাটা টোটাল হবে 10টা, যেখানে টোটাল 10টা পাতা হবে। তাহলে আমার এখানে কি করতে হবে, আপনি লিখবেন 360 ডিগ্রি ডিভাইডেড বাই 1010। আগে এখানে লিখবেন 360 ডিগ্রি ডিভাইডেড বাই 1010, তারপরে প্রিভিউটা অন অফ করে দেখবেন। প্রিভিউ কি করবেন, অন অফ করে দেখে নেবেন। যদি আপনি কপি করেন তাহলে ফার্স্টের যে লিফ সেটা এবং সেকেন্ড লিফ দুইজনই থাকবে। যদি আপনি ওকেতে প্রেস করেন তাহলে যে এখন যাকে দেখতে পাচ্ছেন তাকে পাবেন, এর আগে যেটা ছিল সেটা পাবেন না। আপনি যদি কপি করেন তাহলে এইটাও পাবেন, সাথে এইটা, দুইজনকেই পাবেন। যদি ওকেতে প্রেস করেন তাহলে দ্বিতীয়টা আসবে, প্রথমটা আসবে না। আমার কি দরকার, আমার কি একটা দরকার নাকি দুইটাই দরকার? দুইটাই দরকার। সো আমি কি করব, কপি করব। কপি করার পর মাউস দিয়ে আর কোথাও কি করব না, ক্লিক করব না, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করেন। এই যে দেখেন আপনার লিফগুলা কয়টা, টোটাল 10টা লিফ একদম পারফেক্টলি কোণ বরাবর ঘুরে আসছে। আপু ওখানে 360 ডিগ্রি দিলাম এবং অবলিক দিয়ে 10 দিলাম, 10টা কিসের জন্য? 10টা পাতা চাই আমার, তাই। তো 10টা পাতা আসছে না, তো আসছিল। জি, 10টা পাতাই আসছে। গুনেই তো দেখালাম 10টা পাতা আসছে এখানে। সাপোজ আমি একে কি করতে চাই, রোটেট করতে চাই, তাহলে একে সিলেক্ট করব, রোটেশন টুলটা নিয়ে আসব,
এই সেন্টারটাকে অল্টার প্রেস করে আমি এখানে এনে রাখলাম। আমি এখানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই ধরে নিলাম 15টা না 12টা পাতা হবে। 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12। প্রিভিউটা অন অফ করে দেখেন। এরপরে হচ্ছে কপি করেন, কন্ট্রোল ডি দিতে থাকেন। আপনার 12টা পাতা কি হবে এখানে চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা পাতা এখানে কি হবে চলে আসবে। সাপোজ আমি আপনাকে বললাম চলেন আমরা একটা ঘড়ি বানাই। আমার বাসার যে দেওয়াল ঘড়ি আছে আমি সেই দেওয়াল ঘড়িটা কি করতে চাচ্ছি, বানাতে চাচ্ছি। তো আমার দেওয়াল ঘড়িটা হচ্ছে সার্কেলের ভিতরে, এর বেসমেন্ট হচ্ছে ব্ল্যাক কালার। আমরা ব্ল্যাক কালার একটা বেসমেন্ট দিয়ে দিলাম। আমি বেসমেন্টটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি যাতে মুভ না করে। আচ্ছা, এটাকে কপি করে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করি, অল্টার শিফট ধরে আর একটু ছোট করে দেব এতটুকু। এটার কালার হচ্ছে আপনার অফ হোয়াইট কালার। ওকে, সো আমরা এই দুজনকে কি করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এরপরে না, কন্ট্রোল 2 দিয়ে পরে লক করেন। আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে আসব। লাইন রেক্টেঙ্গেল নিয়ে আসি। এতটুকু সাইজের একটা রেক্টেঙ্গেল বানালাম। এটার কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক, আর হচ্ছে রাউন্ড করে দেব। ওকে, সবাইকে মিডল অ্যালাইনমেন্ট করে দেব একদম মিডলে। ওকে, এরপর আমি বেসমেন্টটাকে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। আমার আপাতত বেসমেন্টের কোনো কাজ নেই। আমার ঘড়ির কাঁটাটাকে আমি আরেকটু নিচে নামাই, এতটুকু। ওকে, তা আমার এটা হচ্ছে ঘড়ির একটা কাঁটা। এটাকে যদি আমি 12 ধরি, এটা 12টার কাঁটা। আমার আরো কয়টা কাঁটা দরকার? 11টা কাঁটা দরকার। কারণ একটা ঘড়ির মধ্যে কয়টা সংখ্যা থাকে? টোটাল 12টা সংখ্যা থাকে, 1 থেকে 12 পর্যন্ত। আমি রোটেট টুলটা সিলেক্ট করব। এই যে সেন্টারটা চলে আসছে, সেন্টারে চলে যাব, অল্টার প্রেস করে ধরে একে টেনে নিয়ে আসব। একটু কষ্ট করে দেখেন এখানে সেন্টার কোথায়, এই যে দেখেন এখানে আসলে সেন্টারটা শো করছে। ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার পপ আপ প্যানেল চলে আসবে। 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত, ঘড়ির কয়টা কাটা মানে কয়টা সংখ্যা থাকে, 12টা। 1 2 12 দেন। একটু কষ্ট করে প্রিভিউটা অন অফ করেন। 30 ডিগ্রি কপি করে দেব, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে প্রেস করব, টোটাল 12টা সংখ্যা চলে আসবে। চলে আসলে দেখেন এটা হচ্ছে আপনার ঘড়ির যে 12টা কাটা, সেই 12টা কাটা ঘুরে আসলো। এর পরের কাজ আপনি কিভাবে ঘড়ির আপনার আছে, সাপোজ আমি সেন্টার থেকে, এখন কয়টা বাজে আমাদের এখানে, 9টা বাজে। ঘন্টার কাঁটাটা কি হয়, ছোট হয়। 9টাই তো বাজে, 9টা 29। এটা হচ্ছে ঘন্টার কাঁটা দিলাম 10 মিনিট। তারপরে হচ্ছে আমরা মিনিটের কাঁটা দিলাম। এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা। মিনিটের কাঁটাটা আরেকটু চিকন দেব, 6 পিটি। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ডের কাঁটা ধরে নিলাম। আমাদের সেকেন্ডের কাঁটা হচ্ছে এইটা, এটাকে আমরা আরেকটু চিকন করে দেব। সো এখন আমি কাঁটাটাকে ধরবো, চলে যাবে স্ট্রোক, স্ট্রোক থেকে এই যে এখানে তো আছে ইউনিফর্মে চলে যাব। এই ইউনিফর্মটা দেব নাকি না, এটা দেব। এটাই ভালো লাগছে, এই ইউনিফর্মটা দিয়ে দিই।
আবার এখান থেকে ইউনিফর্মটা দিয়ে দেব। এখান থেকে একটা সার্কেল নিয়ে আসি। Ctrl-Alt-2 দিয়ে কি করব, আনলক করে দিলাম সবাইকে। আমি এইগুলো সব গ্রুপ করে রাখবো যাতে মুভ না করে। Ctrl-G দিয়ে গ্রুপ করে দিলাম। এদের সাথেও গ্রুপ করে দেন। আর এই কাটাগুলোকে সব আমি Ctrl-G দিয়ে গ্রুপ করি। সবাইকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। কাটাটা একটু ডানে যাবে। ঠিক আছে, একটা মোটামুটি দেয়ালঘড়ি হয়ে গেল। এখন আমি এখানে কি বলে এটাকে লম্বা লম্বা কাটা ব্যবহার করেছি। আপনারা এখানে 1 2 3 4ও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। সিম্পল একটা জাস্ট ডিজাইন করলাম যে একটা ঘড়ির কাটাগুলো কি হবে, রোটেট হয়ে ঘুরে আসবে। সো আপনাকে কেউ একজন লোগো ডিজাইন করতে দিল, যে সে কি চায়, একটা রোটেট লোগো চায়। কেমন লোগো চাচ্ছে, ধরে নিলাম যে এরকম একটা লোগো চাচ্ছে, বা ধরেন সে এই যে এই লোগোটা চাচ্ছে, এরকম একটা লোগো চাচ্ছে, অথবা এরকম টাইপের একটা লোগো চাচ্ছে। এই সময়টা আপনি কিভাবে ডিজাইন করবেন এই লোগোগুলা, যেখানে অনেকগুলো লিফ আছে। এই যে দেখেন ও যে কাজটা করেছে, এই কাজটা কিভাবে করবে। সো আপনি যে কাজটাই করেন না কেন, সাপোজ পেন টুল দিয়ে না, আমরা এখান থেকে সার্কেল টুল দিয়ে আপনি এরকম একটা শেপ ক্রিয়েট করলেন। শেপটা ক্রিয়েট করার পর এখন কি করতে হবে, যে একে আপনি রোটেশন করতে চাচ্ছেন, রোটেট করে ঠিক এই পার্টগুলো ঘুরিয়ে নিতে চাচ্ছেন। ঠিক আছে, তো আপনি তখন কি করবেন, রোটেট টুলটা সিলেক্ট করলেন। এখন একে কোথায় রোটেশন করতে চাচ্ছেন একটু কষ্ট করে তাকে সেন্টারটা দেখিয়ে দেন। ধরে নিলাম আমি এইখানটায় রোটেশন করতে চাচ্ছি। আমি চাই 360 ডিগ্রি ডিভাইডেড বাই 4টা পাতা চাচ্ছি। 4টা পাতা করলে কেমন হবে, এরকমটা হবে। ওকে, কপি করেন, Ctrl-D। যে এরকম একটা শেপ চাচ্ছি বা ডিজাইন চাচ্ছি। ঠিক আছে, এটা গেল রোটেটের অপশন। এখন আমরা রোটেট টুলটা দেখলাম কি এইখান থেকে, আরেকভাবেও কিন্তু রোটেট হয়। সাপোজ আপনি একটু আগে যে ডিজাইনটা করলেন, এগুলো সব ডিলিট করে দেন, এটা দরকার নেই। এই শেপটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটা রোটেট করতে পারবেন সিলেকশন টুল দিয়ে, এই যে এইভাবে রোটেট করতে পারছেন। আরেকটা রোটেট করতে পারছি এইখান থেকে রোটেট টুল সিলেক্ট করে, এবং আরেকভাবে রোটেট করতে পারবেন, তা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে চলে যাবেন ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে রোটেট, এই যে রোটেট, এখানেও আপনি রোটেট করতে পারবেন। পপ আপ প্যানেল চলে আসবে,
আপনি আপনার পছন্দের মান বসিয়ে কি করতে পারবেন, রোটেট করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে ওই যে সিলেকশন টুলের মতো সে নিজেকে কেন্দ্র ধরে ঘুরতে থাকবে, আপনি অন্য কোনো সেন্টার তাকে দেখাতে পারবেন না। যদি অন্য কোনো সেন্টার দেখাতে হয় তাহলে অবশ্যই রোটেট টুল সিলেক্ট করে কাজ করতে হবে। আর সিলেকশন টুল দিয়ে কাজ করেন অথবা রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে কাজ করেন, সে হচ্ছে নিজেকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এই যে দেখেন সে নিজেকে কেন্দ্র করে কি হচ্ছে, ঘুরছে। বুঝতে পেরেছি? এরপরের যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে রিফ্লেক্ট টুল। আয়নার সামনে দাঁড়ালে আমাদের যেমন রিফ্লেক্ট হয়, প্রতিবিম্ব বা প্রতিছবি আসে, রিফ্লেক্ট টুল সিলেক্ট করার সাথে সাথে রোটেট টুলের মতো সেন্টার চলে আসবে। আপনি রিফ্লেক্ট করানোর জন্য কি করতে পারেন, সেন্টার সেট করে দিতে পারবেন। সেন্টার সেট করে দিতে পারবেন। অল্টার ধরে আমি এটাকে ধরেন এইখানটায় নিয়ে আসলাম, এই জায়গাটা রাখলাম, তারপরে সাথে সাথে অল্টার চেপে ধরে কাজটা করেছি, সাথে সাথে একটা পপ আপ প্যানেল আসলো, প্রিভিউ অন করা আছে। সে বলতেছে আপনি কি হরিজন্টালি রোটেট করতে চাচ্ছেন নাকি ভার্টিক্যালি রোটেট করতে চাচ্ছেন। ভার্টিক্যালি রোটেট করলে কি হবে, এটা হচ্ছে আপনার রিয়েল ডিজাইন, এটা রোটেট হয়ে এমনটা হবে। আর হরিজন্টালি এটা হচ্ছে আপনার রিয়েল ডিজাইন, সে উপরে নিচে কি করবে, রোটেট করবে। আপাতত আমি ভার্টিক্যালি রোটেট করতে চাই। এবং আপনি অ্যাঙ্গেলও দিয়ে দিতে পারবেন, কোণ দিয়ে দিতে পারবেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেট হবে। এখানে 90 ডিগ্রি আছে, তাই একজন আরেকজনের বিপরীত। সাপোজ আমি এখানে দিলাম একটু বাড়ি দিলাম, এই যে দেখেন অ্যাঙ্গেল 120 দিলাম, এখন দেখেন এই যে রোটেট হচ্ছে। কপি করলে দুইটাই থাকবে, আর যদি কপি না করেন তাহলে কি হবে, জাস্ট পরেরটাই পাবেন। আর অন্য কোথাও ক্লিক না করে যদি কন্ট্রোল ডিতে প্রেস করেন তাহলে এইখানটাই বারবার, এই যে কন্ট্রোল ডিতে প্রেস করলে এইখানটাই বারবার কি হবে, শেপগুলো আসতে থাকবে। যে দেখেন শেপগুলো আসছে, এখানে আরেকটা শেপ আছে, দেখেছেন, এখানেই বারবার কাজ করতে থাকবে। এই রিফ্লেক্ট আপনি আরেকভাবে করতে পারেন। এটা তো টুলসের মাধ্যমে করলাম, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, সেখান থেকে রিফ্লেক্ট। এখানেও আপনি রিফ্লেক্ট করতে পারবেন, বাট ওই যে ঝামেলা একটাই, আপনি সেন্টারটাকে অন্য কোথাও সেট করে দিতে পারছেন না। সেন্টার, সে নিজেকে সেন্টার ধরে তারপরে কি করবে, ঘুরতে থাকবে। কি করবে, নিজেকে সেন্টার ধরে এখানে সে ঘুরতে থাকবে। বাট এখানে মজার একটা কাহিনী আছে যে আপনি চাইলে কি করতে পারেন, ওরে অল্টার ধরে কপি করে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখন ওকে রিফ্লেক্ট করে দেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে দিলাম, এরপরে ওকেতে প্রেস করেন, এই যে দেখেন। অথবা আপনি এরেই সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রিফ্লেক্ট করলাম, প্রিভিউ অন অফ করে দেখলেন, কপি করবেন। কপি করলে কি দুইজনই থেকে যায়, এরপরে আপনি ওরে মুভ করে যেদিকে খুশি নিয়ে যান। আপনাকে প্রতিটা জিনিস সূক্ষ্ম বা সূক্ষ্ম খুঁজে বের করতে হবে, কিভাবে কাজ করলে সবচেয়ে সহজ হবে। বুঝতে পেরেছি? রোটেট এবং রিফ্লেক্ট টুলে কারো কোনো কোশ্চেন আছে? আপু রিফ্লেক্ট টুলটা আরেকবার বুঝিয়ে দেন। কোথায় বুঝেন নাই সেটা বলেন, কোন জায়গাটা বুঝেন নাই রিফ্লেক্ট টুলের? এখান থেকে বুঝেন নাই নাকি? হ্যাঁ, এই যে সাজানোটা, এই জিনিসটা যে সাজালাম, এটা তো আমি আমার মন মতো সাজিয়েছি, আমার ইচ্ছা হলো তাই আমি এভাবে সাজিয়েছি। এটা তো আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন। সাপোজ আমি একটা ছবি নিয়ে আসি,
আমি একটা ছবি নিয়ে আসলাম, ইমেজ। এখন ওকে আমি কি করতে চাই, রিফ্লেক্ট করতে চাই। সেজন্য আপনি দুইভাবে রিফ্লেক্ট করতে পারবেন, এক টুলস দিয়ে অথবা রাইট বাটনে ক্লিক করে। ফার্স্টে আমরা টুলসেরটা দেখব। এখান থেকে আমি রিফ্লেক্ট টুল সিলেক্ট করার সাথে সাথে একটা সেন্টার চলে আসবে, মানে আপনি সেন্টারটা যে কোনো জায়গায় সেট করে দিতে পারবেন। এখন আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনাকে চিন্তা করতে হবে যে আমি সেন্টারটা কোথায় সেট করব, বা কোথায় সেট করলে আমার পরবর্তী স্টেপটা কি হবে, সেটার উপরে টার্গেট করে আপনি সেন্টার সেট করবেন। ধরে নিলাম আমি চাচ্ছি আমার এই ছবিটা রিফ্লেক্ট হয়ে এই জায়গাটায় চলে আসুক, তাহলে আমি সেন্টারটাকে অল্টার ধরে কোথায় নিয়ে যাব, এই পার্টটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার সাথে সাথে পপ আপ প্যানেলটা চলে আসবে। যেহেতু প্রিভিউ অপশন আছে, আমার দেখার একটা সুবিধা আছে। আপনি কি হরিজন্টালি ওকে রিফ্লেক্ট করতে চাচ্ছেন নাকি ভার্টিক্যালি? আমি ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে চাই, বাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার রিয়েল ইমেজ আর এটা হচ্ছে পরবর্তী ইমেজ। আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, ঠিক এই অ্যাঙ্গেলটাতে রোটেট করাতে চাই। ধরে নিলাম এই অ্যাঙ্গেল অথবা নিচে চলে গেছে। আপনি যেই অ্যাঙ্গেলটাতে তাকে রোটেট করাতে চান সেটা মানটা সিলেক্ট করে দেন। এরপরে যদি কপিতে প্রেস করেন দুইটাই পাবেন, আর যদি ওকেতে প্রেস করেন তাহলে যে এখন যেটা দেখতে পাচ্ছেন পরবর্তী সেটা পাবেন, এই আগেরটা ফিরে পাবেন না। বাট কপি করলে আগেরটাও থাকবে, পরেরটাও থাকবে। আমরা কপি করি, দুইটাকেই পেয়ে গেলাম। ক্লিয়ার? এটা হচ্ছে টুলস দিয়ে। আর আরেকটা দেখিয়েছি, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, সেখান থেকে রিফ্লেক্ট। রিফ্লেক্ট এইটাও হচ্ছে সেম, কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটাই হুবহু ওইটাই আছে, বাট এখানে সেন্টার দিয়ে, মানে আমি একটা সেন্টার টেনে এখানে রাখলাম, ছবিটা রিফ্লেক্ট হয়েছিল এই জায়গাটায়, বাট সে কি করছে এখন নিজেকেই রিফ্লেক্ট করছে। আগের কথাই বলছি, যদি আপনি কপি করেন তাহলে এই যে আপনার রিয়েল ইমেজ সেটাও পাবেন, পরবর্তীতে যে ইমেজটা ক্রিয়েট হয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাও পাবেন। আর যদি ওকেতে প্রেস করেন তাহলে এখন যেটা দেখতে পাচ্ছেন, মানে পরবর্তীর অপশনটা, এই ছবিটা পাবেন, আগের ছবিটা পাচ্ছেন না। তো আপনার ডিজাইন করার সময় যদি আগের যে শেপটা বা আগের যে ডিজাইনটা ওইটা প্রয়োজন না হয়, তাহলে আপনি ওকেতে প্রেস করেন, দেখেন আগেরটা নাই। আর আপনার ডিজাইনের জন্য যদি এমন হয় যে দুইটাই প্রয়োজন, তাহলে আপনি কপি করেন। কপি করলে কি হবে, এটাকে সরিয়ে নিয়ে যান, আগেরটাও পাবেন, পরেরটাও পাবেন। বুঝতে পেরেছেন নাকি এখনো ঝামেলা হচ্ছে? ম্যাম, একটা আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই, একটা জিনিস হয়েছে। নাকি ম্যাম শেষে বলবো? না দেখান, কি এই রিলেটেড? জি ম্যাম, ওই জিরোটা রোটেট করার জন্য ম্যাম রোটেটটা করেছি। স্ক্রিনশট থেকে প্রেজেন্স নাও। ম্যাম কি হয়েছে এখানে, এই যে এই শেপগুলোর মধ্যে ফাঁকা ফাঁকা করে আনবো কিভাবে? মানে একটু যদি আমি গ্যাপ দিতে চাই, এই শেপগুলো একটা একটার মধ্যে ইন্টারিয়া হয়ে গেছে না, মিশে গেছে না, এটা হবে না। একটু গ্যাপ দিতে চাই, তাহলে কি করতে হবে? আমি আনলোড করে দেখেন জি ম্যাম, আপনি, একটু হ্যাঁ আমি গ্যাপ বুঝতে থাকে। পেরেছি। তাহলে আপনি মানটা যেই কোনটা দিয়েছেন কোনটা আর একটু বেশি দিতে হবে, আর ডিস্টেন্সটা বাড়িয়ে দিতে হবে। আপনি এত কাছাকাছি, সেন্টারে তো কাছাকাছি দিয়েছেন যে সে একজন আরেকজনের ভিতরে চলে গেছে, আপনাকে সেন্টার আর একটু দূরে দিতে হবে। ম্যাম এখন আমি প্রপার্টিসটা কোথা থেকে পাবো? এই যে এখন তো আসতেছে না। এখান থেকে তো এখন আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনাকে আবার শুরু থেকে করতে হবে। ও আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি লিখে নিচ্ছি ডিস্টেন্সটা, তাই তো? জি। ম্যাম আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর কার কোনো প্রবলেম আছে? আপু এই সমস্যাটা যদি আপনি একটু দেখাই দিতেন যে এটা এভাবে হলে কিভাবে করবে। উনি যে কাজটা করেছে সেটা হচ্ছে রোটেট টুলটা যখন সিলেক্ট করলো
সিলেক্ট করার পর সে হচ্ছে এই যে এই সেন্টারটাকে অনেক কাছাকাছি দিয়ে দিছে, সেন্টারটাকে সে এইরকম কাছে দিয়েছে। তো কাছে দেওয়ার ফলে কি হলো, আপনি কয়টা পাতা নিয়েছিলেন? ম্যাম 10টাই। ধরলাম সে 10টা পাতা নিয়েছে, ওকে। এরপরে যখন সে কপি করলো, দেখেন একজন আরেকজনের ভিতরে চলে যাচ্ছে, একজন আরেকজনের ভিতরে কি হলো, চলে এলো। বাট উনি এটা চায় নাই, উনি চাইছে কি একজন আরেকজনের থেকে একটু দূরে থাকুক। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি এই সেন্টারটাকে একটু দূরে দেন। দূরে দেওয়ার পর এখন আপনি 360 ডিগ্রি ডিভাইডেড বাই 10 কপি করেন, তখন তারা দূরে দূরে যাবে। ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। এরপরের যে টুলসটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে, এখানে টোটাল আমরা 3টা টুলস দেখতে পাবো, স্কেলিং, শেয়ার আর হচ্ছে রিশেপ টুল। স্কেলিং টুলটা হচ্ছে আপনি সিলেকশন টুল দিয়েও কিন্তু স্কেলিং করছেন, ওই যে বড় ছোট করছেন। আমি একটা শেপ নিয়ে নিলাম, এই শেপটাকে আপনি কি করছেন, এই যে দেখেন এখান থেকে বড় ছোট করতে পারছেন, রাইট? বাট এই যে আপনি বড় বা ছোট করছেন, এখানে কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই। আপনি আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে কি করছেন, সাইজটা বড় বা ছোট করছেন। আমি যদি বলি যে একটা নির্দিষ্ট মানের উপর ডিপেন্ড করে তোমার এই ডিজাইনটার সাইজ বড় বা ছোট করো, তাহলে আপনাকে যেতে হবে স্কেল টুলে। আপনি স্কেল টুলটা সিলেক্ট করেন, স্কেল টুল সিলেক্ট করার সাথে সাথে ওই যে দেখেন সেন্টার চলে আসছে। এখন এই সেন্টারটাকে আপনি কোথায় রেখে স্কেলিং করবেন, কোথায় রেখে কি করবেন, স্কেলিং করবেন। আমি ধরে নিলাম ওকে অল্টার চেপে ধরে এই যে এই কর্নারটাতে নিয়ে যায়। আপনি যে কোনো জায়গায় নিতে পারেন, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে কোনো প্লেসে সেন্টার প্লেসমেন্ট করতে পারেন। আমি ধরে নিলাম আমার এখানে সেন্টারটা প্লেসমেন্ট করতে হবে। পপ আপ একটা প্যানেল চলে আসবে। ফার্স্টে আমরা ইউনিফর্মটা দেখব। ইউনিফর্ম হচ্ছে এই শেপটার মান এখন 100% অবস্থায় আছে। আমরা ছোটবেলায় ম্যাথ করতাম, ক্লাস 4, 5 বা 9, 10 এরকম ম্যাথ ছিল। সিম্পল একটা ম্যাথ, যে আপনাকে আপনার কি বাজারে যাওয়ার পর আপনি আপনার কাছে যে টাকা ছিল সেই টাকার 5 অংশ দিয়ে মাছ কিনলেন, 5% টাকা দিয়ে মাছ কিনেছেন, তারপরে 10% টাকা দিয়ে হয়তোবা কি করলেন, সবজি যে আইটেমস আছে সেগুলো কিনলেন, এরপরে হচ্ছে ক্রোকারিজ কিনলেন হয়তোবা 20% টাকা খরচ করে, এরকম একটা অপশন। তো টোটাল আপনার কিছু টাকা কি হলো, ফেরত আসলো। এখন আপনার কাছে কত টাকা ফেরত আসছে, একটা এরকম ম্যাথ ছিল। আবার আরেকটা ম্যাথ ছিল যে একটা বাঁশের 4 ভাগের 1 ভাগ হচ্ছে পানির ভিতরে আছে, কাদার ভিতরে আছে, তারপরে হচ্ছে 2 ভাগ পানিতে আছে, আর উপরের 1 ভাগ কি আছে, ডাঙায় আছে। এখন বাঁশের দৈর্ঘ্য বের করতে বলছে। তো তখন আমরা কি করতাম, ধরে নিতাম না যে মনে করি বা ধরি বা সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 1। হ্যাঁ, একটা আসলে কি, ওই একটা ধরা হতো যে বাঁশটাকে যদি, বা আপনি যে আমার কাছে কত আছে, ধরে নিলাম আমার কাছে আছে 1 টাকা, 1 টাকাকে সে ধরে কি হতো, কাজটা করে যেত যে একটা চৌবাচ্চার মোট আয়তন, সম্পূর্ণ আয়তন বা সম্পূর্ণ ক্ষেত্রফল 1 ঠিক তেমন ওরা ধরে নিচ্ছে যে এই শেপটার ফুল মেজারমেন্ট কত, 100% অবস্থায় আছে, কোথাও 19-20 নেই। এখন আপনি ইউনিফর্মটা কি করবেন, কমিয়ে দিবেন, যে আমার পরবর্তী শেপটা 10% করে কমতে থাকবে, বা 5% করে কমতে থাকবে, বা 2% করে কমতে থাকবে। তাহলে আমি ধরে নিলাম 10% করে কমবে, তাহলে 100% তখন কি হয়ে যাবে, 90 হয়ে যাবে, 90%। এখন আপনি এখানে প্রিভিউ অন অফ করে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ যেটা 100%,
যখনই আপনি 90%-এ ক্লিক করলেন তখন একটু সাইজে ছোট হয়ে গেল। বাকি যা আছে সব ঠিক থাকবে, কোথাও হাত দিবেন না। এরপর কপি করলে আপনি দুইটা শেপই পাবেন, ওকেতে প্রেস করলে এই যে ছোট যেই শেপটা সেই শেপটা পাবেন। একটু আগে বললাম না যে আপনি নির্দিষ্ট মেজারমেন্ট করে ছোট করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এই স্কেল টুলে আসতে হবে। এখন আপনি কপিও করতে পারেন, ওকেও করতে পারেন। আমি কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ডি দিচ্ছি, জাস্ট কন্ট্রোল ডি। কাহিনীটা কি হলো, এই যে শেপটা দেখছেন এটা হচ্ছে আপনার রিয়েল শেপ, বা আপনি যেটা কি করেছেন, ক্রিয়েট করেছেন। এরপরের যতগুলো শেপ পাচ্ছেন এই সবগুলো কি হয়েছে, 10% করে ছোট হতে হতে ছোট হচ্ছে। কারণ আপনি ওখানে কি বলে আসছেন, 100% থেকে 90%, দ্যাট মিনস 10 করে কি হবে, রিডিউস হতে থাকবে, পার্সেন্টেজ 10 করে রিডিউস হতে থাকবে। সো সে অটোমেটিক্যালি সবাইকে কি করেছে, 10 করে রিডিউস করতে করতে, দেখেন এই জায়গায় যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে আপনার রিয়েল শেপ, পরবর্তী শেপ এইটা, তারপরের শেপ পেয়েছেন এটা, এর পরের শেপ এইটা। সো আপনি যখন স্কেলিং করছেন নর্মাল আর কি, সরি নর্মাল ভাবে কি করছেন, সে এই সিলেকশন টুল দিয়ে বড় ছোট করছেন, 100% কখনোই এই 10% রিডিউসে কাজ করতে পারবেন না। যে এটার থেকে আমার আবার আপনাকে কি করতে হবে, পারবেন না বলতে আসলে কোনো কথা নেই, আমরা পারবো, বাট প্রচুর পরিশ্রম করতে হবে। অল্টার ধরে আপনি এটাকে নিয়ে যাবেন, এটা কত আছে শেপ, মেজারমেন্ট প্রপার্টিসে গিয়ে সেটার মেজারমেন্ট দেখবেন, এটা 10% রিডিউস করলে কত হয় হিসাব করে বের করবেন। বের করার পরে এইটার মান আবার আপনাকে সেই অনুযায়ী দিতে হবে, যে 10% রিডিউস করলে যে অপশনটা আসে সেখান থেকে আপনি মান বসিয়ে আবার এটাকে ঠিকঠাক করবেন। পরবর্তী শেপটাও সেম, আপনি অল্টার ধরে নিয়ে যাবেন, আবার মেজারমেন্ট করবেন যে এখন যেই ওয়াইড আর হাইট কত আছে, 10% করে রিডিউস করলে বা কমালে কত আসে সেই মানটা দিয়ে আবার আপনি একে কি করবেন, ছোট করবেন। এত ঝামেলা করার তো কোনো দরকার নেই, কারণ আমাদের ছোট্ট একটা টুলস আছে। আমি কি বোঝাতে পেরেছি? এই টুলসটা এখন আমরা আবার নিয়ে এই শেপটাই আবার নেই, চলে যাব স্কেল টুল। স্কেল টুলে যাওয়ার পর আমার আবার কি হলো, সেন্টারটা চলে আসছে। আমি অল্টার ধরে সেন্টারটাকে আবার সেম প্লেসেই রেখে দেব, সেম জায়গাতেই রাখবো। কারণ আমি একটু এটাকে কপি করে এটা রাখলাম, অল্টার ধরে নিয়ে যাই। স্কেল টুলটা সিলেক্ট করি, সেম জায়গাতে কি করব, ওকে রিপ্লেস করব, এইখানটায় সেন্টার। রিপ্লেস করার পর এটা 100% করে দেন, মানে যা ছিল শুরুতে সেটাই করে দিলাম। কি আছে, 100% অবস্থায় আমার শেপটা দেখতে পাচ্ছি। এইবার আর আমরা ইউনিফর্মে কাজ করব না, নন ইউনিফর্মে চলে আসব। ইউনিফর্ম মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর আপনি যে মানটা সেট করে দিবেন, যত পার্সেন্ট রিডিউস বা প্রডিউস করতে বলবেন, বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। 100-এর জায়গায় যদি 110 দিয়ে দেন তাহলে 10% করে বাড়তে থাকবে। তো এইটা হচ্ছে সে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমানভাবে কি করতে থাকবে, কমাতে বা বাড়াতে থাকবে। নন ইউনিফর্ম মানে হচ্ছে আপনি দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদাভাবে সেট করে দিতে পারবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, ডকুমেন্ট নেওয়ার সময় ব্লিড নেওয়ার একটা প্রসেস দেখিয়েছিলাম, যে আমি চারপাশে সমান ব্লিড নিতে চাচ্ছি। সাপোজ 0.5 করে চারপাশ থেকে টপ বটম লেফট রাইট 0.5 করে ব্লিড নিলাম। আবার আরেকটা অপশন দেখিয়েছিলাম, যে তখন আমি চেঞ্জ করে দিয়েছি, টপে দিয়েছিলাম 0.25, বটমে দিয়েছিলাম 1 ইঞ্চি, লেফটে দিয়েছিলাম 0.5, ডানে রাইটে দিয়েছিলাম কি 2 ইঞ্চি, ডিফারেন্স ছিল। নন ইউনিফর্মটাও সেম। নন ইউনিফর্ম হচ্ছে আপনি সিঙ্গেল সিঙ্গেল কি করতে পারবেন, দৈর্ঘ্য প্রস্থ বরাবর মান বসাতে পারবেন। ধরে নিলাম আপনি বললেন যে হরিজন্টাল বরাবর, মানে এই যে পাশাপাশি আপনি কি চাচ্ছেন, 10 করে রিডিউস হোক, মানে 10 রিডিউস হলে কত, 90 হয়ে যাবে, 100 থেকে 90। আর ভার্টিক্যাল বরাবর আপনি বলছেন যে ভার্টিক্যাল বরাবর কত,
5% করে রিডিউস হোক, মানে 95 হয়ে যাবে, 95। প্রিভিউ অন অফ করে দেখলাম, আচ্ছা ওকে, কপি করেন, এখন কন্ট্রোল ডি দেন। দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছেন? এখানে 100% থেকে আপনি 10 রিডিউস করছেন, সমানভাবে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমানভাবে রিডিউস হতে হতে আসছে। বাট এখানে কি হচ্ছে, আপনি মানটা আলাদা করে দিলেন, দৈর্ঘ্য বরাবর 10 করে কমাচ্ছেন, প্রস্থ বরাবর কি করছেন 5 করে কমাচ্ছেন। সে সেই অনুযায়ী কি করলো, এই যে দেখেন, এটা যদি আপনার রিয়েল, এটা হচ্ছে আপনার রিয়েল শেপটা, তারপরে শেপটা দেখেন। আচ্ছা, আমরা এই কয়টাই নিয়ে আসি। এখন আমি এদেরকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে দিই। দেখেন তো, নর্মালি আপনি স্কেল টুল ছাড়া এই মেজারমেন্টটাকে ঠিকঠাক করতে গেলে কতগুলো স্টেপ পার করতে হবে, মানে আমি অ্যাটলিস্ট চিন্তা করতে পারছি না, আর আমি চাচ্ছিও না স্কেল টুল ছাড়া কাজ করতে। বুঝতে পেরেছি নাকি এখনো সমস্যা আছে? হুম, জাস্ট এখন দেখে যান, কারণ এটা মনোযোগ দিয়ে দেখেন, বুঝেন, কারণ একদিনে তো আর এটা হবে না। কাজ করতে করতে দেখা যাবে যে আমার এই টুলসটা প্রয়োজন পড়েছে, তখন আপনি যাতে ইউজ করতে পারেন। বাসায় প্র্যাকটিস করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর শেয়ার টুলটা দেখেন, আমরা হচ্ছে ওই একটা রেক্টেঙ্গেল আবার নিয়ে নিই। আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারছিলেন যেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখিয়েছিলাম না যে এটাকে মডিফাই করতে পারছি আমরা এইদিকে অথবা এইদিকে, বা ধরেন আরো চেঞ্জ করে দিয়ে মডিফাই করতে পারছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই না করে আরেকটা টুলস আছে, তার নাম হচ্ছে কি শেয়ার টুলস, এইটা দিয়ে মডিফাই করতে চাই। স্কেলের নিচেই দেখেন শেয়ার টুলটা আছে, শেয়ার টুলটা সিলেক্ট করার সাথে সাথে এই যে সেন্টার চলে আসবে। সেন্টারটাকে আপনি কোথায় রাখতে চান সেই অনুযায়ী সে কি করবে, ওই যে ডিরেক্ট সিলেকশন টুলের মতো কাজ করবে। আমি এইটাকে রেখে দিলাম, ধরেন বললাম যে এই কর্নার, না এই পয়েন্ট বরাবর দিলাম, যে এই পয়েন্ট বরাবর সে কি করবে, শেয়ার হবে বা কর্নার করবে। প্রিভিউটা অন করে দেন। শেয়ার অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি শেয়ার করতে চাচ্ছেন, যত ডিগ্রি অ্যাঙ্গেলে শেয়ার করবেন সে ওই অ্যাঙ্গেলটাই শো করবে। ধরে নিলাম আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে শেয়ার করতে চাচ্ছি। আপনি কি হরিজন্টাল বরাবর শেয়ার করবেন নাকি ভার্টিক্যাল বরাবর? ভার্টিক্যাল দিলে যে ভার্টিক্যালি হয়ে যাবে, হরিজন্টাল দিলে হরিজন্টালি আসবে। আবার এরও কি করতে পারেন, অ্যাঙ্গেল ঘোরাতে পারেন। এই যে এখানে সেন্টার ধরে সে কি করবে, ঘুরতে থাকবে, এই যে দেখেন ঘুরছে। সো আমি হরিজন্টাল বরাবর কি চাই, যাতে সে মুভ করে। কপি করলে দুইটাই পাবেন, ওকেতে প্রেস করলে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পাবেন, এই শেপটা খুঁজে পাবেন না বা আসবে না। সো আমরা কি করলাম, আমরা কপি করলাম, কপি করার পর দুইটা শেপে চলে আসছে। আপনি যদি কোথাও প্রেস না করে জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করেন, তাহলে ওই যে দেখেন ওই সেন্টারটাকে কেন্দ্র করে সে কি করবে, এরকম শেয়ার করতে থাকবে, বা রেক্টেঙ্গেলটাকে এভাবে আলাদা আলাদাভাবে ক্রিয়েট করতে থাকবে। আপনার শেপ ছিল এইটা, এরপর আপনি অ্যাঙ্গেল দেওয়ার পর সে আস্তে আস্তে কি হচ্ছে, মডিফাই হচ্ছে। এই শেপটাকে ওর যতটুকু ক্ষেত্রফল আছে, আয়তন আছে, বা যেটা বলে
এই সবগুলোর কিন্তু সেম, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ কি হলো, চেঞ্জ হয়ে গেল। আর লাস্টে যে টুলসটা দেখতে পাচ্ছেন, এই রিশেপ টুলের কাজ আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারেন, এখান থেকে কার্ভেচার টুল দিয়ে কাজ করতে পারেন, বাট রিশেপেরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সাপোজ আপনি এখান থেকে একটা ইলেকট্রিক্যাল নিলেন, ইলেকট্রিক্যাল নেওয়ার পরে আমি ওর হচ্ছে ফিল কালারটা অফ করে দিই, স্ট্রোক দিয়ে দিই। তো আপনি এখান থেকে কি করতে পারছিলেন যেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জিনিসগুলোকে মডিফাই করতে পারছিলেন, বিভিন্ন ধরনের মডিফাই করতে পারছিলেন। কার্ভেচার টুল দিয়ে আবার বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারছিলেন, রাইট? আর এই রিশেপ টুলটা দিয়ে আসলে কি করতে পারবেন, রিশেপ টুল দিয়ে আপনি যখন কাজ করবেন সে আসলে ক্লোজ কোনো পাথে কাজ করতে পারবে না। যেই পথটা ক্লোজ হয়ে আছে সেই পথে কোনো কাজ করবে না। বাট যদি এটা এমন হয় যে ওপেন পাথ, তাহলে সে কি করবে, এখানে কাজ করতে পারবে। এখন এটা কি আছে, ওপেন পাথ অবস্থায় আছে। এইবার আপনি রিশেপ টুলটাকে নিয়ে আসেন, দেখেন ও ঠিকই কাজ করবে, মডিফাই করতে পারবে। আপনার যে শেপটা, সেই শেপটাকে আপনি কি করতে পারবেন, এই রিশেপ টুল দিয়ে মডিফাই করতে পারবেন। যে একটু মুভ করাতে চাচ্ছেন, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন, বা যে শেপটা আছে এটাকে একটু চেহারা ভিন্ন করে দিতে চাচ্ছেন, আপনি খুব সুন্দর করে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে ধরে তাকে মডিফাই করে নিতে পারবেন। তো মনে রাখতে হবে, অন্যান্য টুলসগুলো ক্লোজ পাথে কাজ করলেও রিশেপ টুলটা কখনোই ক্লোজ পাথে কাজ করবে না, সে ওপেন পাথে কাজ করবে। উনি দেখাও দিছে যে এই যে ওপেন পাথের যে কোনো শেপ, ধরেন আমি একটা লাইন টুল নিলাম, আমি একটা লাইন টুল টানলাম। তো আমি ওকে কি করতে চাচ্ছি, ওকে হচ্ছে একটু রাউন্ড করতে চাচ্ছি। আমি এই কাজটা কি দিয়ে করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা কার্ভেচার টুল দিয়ে সুন্দর করে করতে পারছি। আর রিশেপ টুলটা দিয়ে আপনি ইজিলি এই কাজটা এখান থেকে ধরেন, দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে, জাস্ট টেনে এসে রাউন্ড করে দিলাম, সিঙ্গেল। এটার সাথে তাহলে কার্ভেচার টুলের ডিফারেন্সটা কি? কার্ভেচার টুলের ডিফারেন্স হচ্ছে, কার্ভেচার টুল অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে, এমনকি সেটাকে রাউন্ড করে দিয়ে মডিফাই করতে পারে। আর কার্ভেচার টুল ক্লোজ পাথে কাজ করতে পারে। রিশেপ টুলটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে না, কার্ভ করতে পারবে, বাট ওর একটা নির্দিষ্ট কার্ভিং অপশন আছে। এর বেশি, যেমন আপনি কার্ভেচার টুলটা দিয়ে তো খুব সুন্দরভাবে অনেকখানি কার্ভ করতে পারবেন, রিশেপ টুল দিয়ে আপনি এইরকম কার্ভ করতে পারবেন না, বাট মডিফাই করতে পারবেন। আর রিশেপ টুল ওপেন পাথে কাজ করে, ক্লোজ পাথে কাজ করে না। বুঝাতে পেরেছি? দেখেন আপনি এই শেপটাকে এরকম রিশেপ টুল দিয়ে কিন্তু আমি কাজ করছি, এরপরে হচ্ছে এখানে আবার আরেকটু মডিফাই করে দিলাম। ওকে, আমি সেম আবার লাইন টুলটা এখান থেকে নিয়ে আসি। এইবার আমরা রিশেপ টুলটা সিলেক্ট করব, ওরে আমরা এখান থেকে টানলাম, এরপরে এখান থেকে আবার টানেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেরটা এটার মতো কিন্তু হচ্ছে না, আপনি যতই টানেন ওই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে আসছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো কাজ করতে ঝামেলা করছে, একটা মুভ করলে আরেকটা চলে আসে। ওকে, তারপর আবার এখানে যদি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি ট্রাই করেন আনার জন্য, এই যে দেখেন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, কিন্তু সব একসাথে মুভ করে যাচ্ছে।
সো এই কাজটা আপনি কি করতে পারবেন না, রিশেপ টুল দিয়ে করতে পারবেন না। বাট কিছু কিছু ক্ষেত্রে আবার রিশেপ টুল খুবই সুন্দরভাবে কাজ করবে। এটা তো একদিনে পসিবল না, আপনি কাজ করতে করতে বুঝে যাবেন। যেমন আপনিও মেয়ে আমিও মেয়ে, হ্যাঁ, বাট অবশ্যই কি আছে, আমাদের মধ্যে ডিফারেন্স আছে। আমাদের হাত বা সব ঠিক, যে আপনিও লেডিস আমিও লেডিস, বাট এখানে ডিফারেন্সটা কি হবে, হয়তো বা আপনার চোখগুলো টানা টানা, আমার চোখগুলো টানা টানা না, আপনার পটল চেরা চোখ, আবার ধরেন আপনার চুলগুলো অনেক সুন্দর লম্বা, আমার সেটা না। এইরকম কার্ভেচার আর রিশেপের মধ্যে পার্থক্য, যে কার্ভেচার যেটা পারছে, রিশেপ তার কিছুটা কাজ করতে পারলেও কার্ভেচারের মতো এত পারফেক্টলি কাজ করতে পারবে না। আবার রিশেপ যে কাজটা করছে সেটা কার্ভেচার পারলেও মাঝে মধ্যে পারফেক্টলি কোনো কোনো জায়গায় পারফেক্টলি কাজ করতে পারবে না। যেমন আমি রিশেপ টুলটা দিয়ে একটা লাইন নিলাম, এই প্লেসটাতে কি করলাম, দাঁড়ান একটা মিনিট, আমি এই লাইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখি। আমি এখান থেকে একটা শেপ এইদিকে ক্রিয়েট করলাম, আর একটা শেপ এইদিকে ক্রিয়েট করলাম, ওকে। আবার কন্ট্রোল এফ দিয়ে ওই লাইনটাকে ফ্রন্টে পেস্ট করে দিলাম, আর একটা শেপ নিলাম এইদিকে, আর একটা শেপ নিলাম এইদিকে। আপু এটা কি বললেন, কন্ট্রোল এক্স? কিসে কি বললাম, কপি করে মানে রাখছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখছি, আর কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিচ্ছি। এই যে এডিটে চলে যাবেন, এডিট থেকে এই সবগুলো পাবেন, ফ্রন্টে পেস্ট করতে হয় কিভাবে, শুধু পেস্ট করতে হয় কিভাবে, ব্যাকে পেস্ট করতে হয় কিভাবে, যেখানে আছে সেখানে পেস্ট করবেন কিভাবে, কাট করবেন কিভাবে, সব এখানে আছে। এই শেপটার সেন্টার কোথায় ছিল, এটাকে একটু করা। আরেকটা ঝামেলা কি জানেন, এদের কোনো শর্টকাট নাই, এসে আপনাকে এই সিলেকশন করতে হয়, ওকে। দেখেন আমি কি করলাম, আমি কার্ভেচার রিশেপ টুলটা দিয়ে সুন্দরভাবে এই শেপটা ক্রিয়েট করতে পারলাম। এখন আমি যদি কার্ভেচার টুলটা দিয়ে এই কাজটা করতে চাই, আমি আবার ওকে কপি করে রাখি, কন্ট্রোল সি দিয়ে কার্ভেচার টুলটা সিলেক্ট করি। এই যে দেখেন কার্ভেচার টুল সিলেক্ট করার সাথে সাথে ওই যে রাবার ব্যান্ডের মতো হ্যান্ডেল চলে আসছে, কারণ ওপেন পাথ হলে ও তখন চেষ্টা করে ওকে কি করার জন্য, ক্লোজ করার জন্য, বারবার এটাই চেষ্টা করে। আপনি এই শেপটাকে কি করলেন, এইভাবে নিয়ে আসলেন, এইটাকে নিয়ে গেলেন এইভাবে, ওকে। আবার কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে ওই লাইনটাকে পেস্ট করে দিলাম। আবার আরেকটা শেপকে এদিকে নিয়ে আসেন, এই শেপটাকে এদিকে নিয়ে আসেন। দেখেন এটা যতটা পারফেক্টলি করতে পেরেছেন, এই কাজটা কিন্তু হবে না কার্ভেচার টুল দিয়ে, সেটা কাজ করছে না। তখন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আপনার নিয়ে আসতে হবে এবং মডিফাই করতে হবে, ও শুধু রাউন্ড রাউন্ড করে দিচ্ছে। ও তখন শুধু কি করছে, রাউন্ড রাউন্ড অপশন করে দিবে। আপনি যে এখানে যেমন সুন্দর একটা কোণা উঠাতে পারছেন, এটা দিয়ে আবার সেটা হবে। ঝামেলা একটা করবে। আচ্ছা ধরেন এটা হচ্ছে আমার কার্ভেচার টুল দিয়ে কাজ করা, আর এটা হচ্ছে আমার রিশেপ টুল দিয়ে কাজ করা।
প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে। সবাই সবার কাজ কি করতে পারবে না, যে একজন আরেকজনের হুবহু কাজ করতে পারবে না, নিজস্ব বৈশিষ্ট্য আছে। বাট একজন আরেকজনের কি হতে পারে, পরিপূরক হতে পারে, যে তার মতো আমি কিছুটা কাজ করতে পারি, বাট আমার নিজস্ব কি থাকবে, বৈশিষ্ট্য থাকবে। রিশেপ টুলটা ডিরেক্ট সিলেকশন কার্ভেচারের মতো কিছুটা কাজ করতে পারলেও তার আলাদা যেমন বৈশিষ্ট্য আছে, কার্ভেচার টুলেরও নিজস্ব বৈশিষ্ট্য আছে। আমরা কি বুঝতে পারছি নাকি কষ্ট হচ্ছে? আমরা আজকে আর কি কি দেখবো বলেছিলাম? ফ্রি ট্রান্সফর্ম টুল। আচ্ছা চলেন মজার একটা জিনিস দেখি। আপনি একটা শেপ ক্রিয়েট করেছেন, সেই শেপটাকে কি করতে পারছেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করতে পারছেন। কিভাবে জানো? এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্টটা সিলেক্ট করে যে আমি মডিফাই করতে পারছি, যে কোনো দিকে অ্যাঙ্গেলে ঘোরাতে পারছি, রাইট? তো এই কাজটা কোথায় ছিল? ফটোশপে ট্রান্সফর্ম অপশনে ছিল, স্কিউ করা, পার্সপেক্টিভ যে স্কিউ করা সেই অপশনটা ছিল। এই কাজটা আপনি এখন ইলাস্ট্রেটরে কোথায় করবেন? ইলাস্ট্রেটরে এই যে ফ্রি ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি, এটা যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা পপ আপ প্যানেল চলে আসবে। এইটার মানে হচ্ছে যে নর্মালি যেটা আছে সেই অনুযায়ী থাকবে, সিলেকশন টুলের মতো কাজ করবে। ফ্রি ফ্রম টুল কি করে? ওকে কনস্ট্যান্টলি বাড়াতে পারবে, কমাতে পারবে, অথবা রোটেট টুলের মতো রোটেট করতে পারবে। আর পরেরটা যেটা দেখতে পাচ্ছি, ও হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট করবে। পার্সপেক্টিভলি কাজ করবে মানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ফটোশপে এই কাজটা করে আসছি, যে কোনো একটা পয়েন্ট ধরবেন, ওই পয়েন্টটা ধরার পর যখন আপনি তাকে বড় বা ছোট করবেন অথবা মুভ করবেন, এই যে দেখেন, সে হচ্ছে পার্সপেক্টিভ অনুযায়ী কি করবে, কাজ করবে। যে পয়েন্টটা ধরেছেন ওই পয়েন্টের বিপরীতে আপনি যেদিকে মুভ করবেন, আমি এখন উপর নিচে মুভ করাচ্ছি, যে কারণে যে পয়েন্টটা ধরে রেখেছি তার উপরে অথবা নিচে বিপরীত যে পয়েন্ট আছে তাকে সে কি ধরেছে, সঙ্গী হিসেবে ধরছে, যা ওরে নিয়ে এসে মুভ করবে। বাট আপনি যখন পাশাপাশি মুভ করাবেন, তখন আবার তার পাশাপাশি যে বিপরীত পয়েন্টটা থাকবে তাকে সে সিলেক্ট করে নেবে। সেম এজ আমি যদি এই পয়েন্টে আসি, এই পয়েন্টটা ধরেন, উপর নিচে যখন কাজ করছি তখন ওই যে দেখেন এই উপর পয়েন্টের শেপটাকে নিয়ে নিছে। আর আপনি যখন পাশাপাশি কাজ করবেন তখন সে নিচের পাশাপাশি পয়েন্টটাকে নিয়ে কাজ করবে। আর এটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট, মানে ফ্রিলি যে কোনো পয়েন্ট নিয়ে কাজ করবে। ফ্রি ডিস্টর্ট দিয়ে আপনি যে কোনো পয়েন্ট আলাদা আলাদাভাবে কাজ করাতে পারবেন, সিঙ্গেল সিঙ্গেল ভাবে যে কোনো পয়েন্ট সিঙ্গেল সিঙ্গেল মুভ করাতে পারবেন। এই প্রত্যেকটা কাজই ডিরেক্ট সিলেকশন টুল করতে পারে। ফ্রি ফ্রম টুল যে কাজটা করতে পারে, সেম কাজ ডিরেক্ট সিলেকশন টুল কাজ করতে পারে। বাট একটা ঝামেলা আছে, ডিরেক্ট সিলেকশন টুল সেটা পারে না। তা হচ্ছে আপনি এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট দিয়ে যে কাজটা করছেন, যে আমি মুভ করাচ্ছি, এই যে এই অপশনটা এইভাবে মুভ করালাম, সাপোজ মুভ করে এইভাবে নিয়ে আসলাম, এটা আবার ডিরেক্ট সিলেকশন টুল করতে পারবে না। কারণ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যখন এই পয়েন্ট দুইটা সিলেক্ট করবেন, দুইটা পয়েন্ট একসাথে মুভ করবে, তো তখন আপনাকে সিঙ্গেল সিঙ্গেল এই পয়েন্টটা কাছে নিয়ে আসতে হবে, এতটুকু মেজারমেন্ট করে রাখতে হবে যে এই পার্টটাতে। আর সেম কাজটাই যদি আমি করি, দেখেন আমি অল্টার ধরে এই পার্টটা নিয়ে যাই, আমি ফার্স্টে এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে কাজ করব। ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট আমি হচ্ছে কি করলাম, এতটুকু কাজ, যে এতটুকু আমি রাখতে চাই। ওকে, এটা কমপ্লিট। এইটাই যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে চাই তাহলে পসিবল হবে না। দেখেন আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, তখন আমাকে কি করতে হবে, সিঙ্গেল বাই সিঙ্গেল কাজ করতে হবে। বাট মেজারমেন্ট ঠিক নাও হতে পারে, এই জন্য আমাকে কি করতে হবে, আমি কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিয়ে আসি, একদম
এতটুকু একটা রুলার, আবার আরেকটা রুলার নিয়ে আসবো এতটুকু। ওকে, এখন এই দুইটা রুলারকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই দুইটা রুলারকে নিয়ে এসে এর সাথে কি করব, অ্যালাইনমেন্ট করে দেব। এবার হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, এই পয়েন্টটা সিলেক্ট করবেন, এই পয়েন্টটাকে শিফট ধরে এইখানে এনে ছাড়বেন, এই পয়েন্টটাকে সিলেক্ট করবেন, শিফট ধরে এইখানে এনে ছাড়বেন। বিষয়টা বুঝা গিয়েছে? এখন দুইটা দেখেন, দুইটা কিন্তু সেম, কোনো ডিফারেন্ট নেই। আপনি যদি ম্যাচ করেন একদম সেম টু সেম শেপ। বাট এটা আপনি যতটা সহজে ট্রান্সফর্ম টুল দিয়ে করতে পেরেছেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কাজটা কিন্তু সহজ হলো না, একটু কষ্ট করতে হয়েছে। আবার ট্রান্সফর্ম টুল দিয়ে এই যে এখানে যে ফ্রি ডিস্টর্ট, এই ফ্রি ডিস্টর্টটা কি হবে, ফ্রি ডিস্টর্টটা আপনি এখানে যেমন সহজে কাজ করছেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও খুব সহজে কাজটা করতে পারবেন। আপু রোলার টানলেন, রোলারটা কিভাবে বাদ দিলেন? ডিলিট করে দিয়েছি কিবোর্ড থেকে সিলেক্ট করে। এই যে রুলার নিয়ে আসছি, বারবার এটা মুভ করে যাচ্ছে। রুলার টানলাম, জাস্ট আপনি সিলেক্ট করবেন কিবোর্ড থেকে ডিলিট। মানে সিলেক্ট আবার কিভাবে, মানে এটা তো নিয়ে আসলাম, তারপরে মাউস দিয়ে সিলেক্ট করেছি, এই যে এভাবে সিলেক্ট, মাউসে ক্লিক করে সিলেক্ট করেছি, বা আপনি ড্র্যাগ করে সিলেক্ট করেন। এই যে সিলেকশন টুল সিলেক্ট থাকতে হবে, ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন। এখন ব্লু কালার, বাইরে ক্লিক করেন, এটা হচ্ছে আমার গ্রিড লাইন। যখনই আমি একে সিলেক্ট করব, এই যে মাউস দিয়ে ড্র্যাগ করে দেখেন সিলেক্ট করেছি, ব্লু কালার, কিবোর্ড থেকে ডিলিট। ফ্রি ট্রান্সফর্ম টুলের ভিতরে আরেকটা টুলস আছে, নাম হচ্ছে পাপেট ট্র্যাপ। যদিও পাপেট ট্র্যাপটা আমরা অত এটা টোটালি আলাদা আরেকটা অপশন, রিগিং এর অপশন আপনার 2D 3Dর মধ্যে থাকে। পাপেট ট্র্যাপ আরও অ্যাডভান্স। এখানে সিম্পল একটু কাজ করার জন্য আপনাকে পাপেট ট্র্যাপটা দিয়েছে, যে হয়তোবা আপনাকে কোনো পার্ট কি করতে হবে, মডিফাই করে মুভ করাতে হবে বা একটু মডিফাই করতে হবে। আপনি পাপেট ট্র্যাপটা দিয়ে কি করতে পারেন, মডিফাই করতে পারেন। পাপেট ট্র্যাপটা সিলেক্ট করার পর যখনই আপনি কি করবেন, এই শেপের কাছাকাছি আসবেন, এরকম শো করবে যে কেমন কাজ করবে। আপনি যে কোনো জায়গায় কি করতে পারেন, পয়েন্ট সিলেক্টেড করতে পারেন। পয়েন্ট সিলেক্টেড, জাস্ট ক্লিক করলে, মাউসে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, পয়েন্ট সিলেক্টেড হচ্ছে। এই পয়েন্টগুলো প্রত্যেকটা আপনি মুভ করাতে পারবেন। যাকে মুভ করাতে চান সেই পয়েন্টের উপরে চলে যান, এরপরে টানেন, দেখেন পয়েন্টগুলো কি হচ্ছে, এই যে শেপটা মুভ করছে, বা শেপটাকে আপনি মডিফাই করতে পারছেন। এই যে দেখেন মডিফাই হয়ে যাচ্ছে। প্রত্যেকটা শেপ এক জায়গা থেকে আরেক জায়গায়। এটা 3D হলে খুব সুন্দর হতো, যেহেতু এটা 3D না 2D ভিউ, তাই বোঝা যাচ্ছে না। 3D ম্যাক্সে বা মায়াতে যারা কাজ করবেন ইন ফিউচারে, তারা এই জিনিসটা পেয়ে যাবেন। তখন দেখবেন এই যে এই ভিউগুলা সুন্দর 3Dর অ্যাঙ্গেল হয়ে, এটা পাথরের মতো মনে হবে, একটা পাথর ভাঁজ হয়ে আছে, খুব সুন্দর লাগবে দেখতে। একসাথে যদি অনেকগুলো পয়েন্টকে আপনি কি করতে চান, মুভ করাতে চান, একটু কষ্ট করে শিফট চেপে ধরে সিলেক্ট করেন। যাকে যাকে সিলেক্ট করবেন সে কি হবে, অ্যাক্টিভ হবে। এরপরে হচ্ছে আপনি মুভ করেন, দেখেন ওই যে ওই পয়েন্টগুলো কি হচ্ছে, একজন আরেকজনের সাথে মুভ হচ্ছে। ঠিক আছে? আর যদি কোনো পয়েন্ট ডিলিট করতে চান, জাস্ট সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট। সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট। সিলেক্ট করে কিভাবে, মাউসের লেফট বাটনে আমি একটা করে ক্লিক করছি, এটাকেই বলি সিলেক্ট। কিবোর্ড থেকে ডিলিট, ডিলিট হয়ে যাবে। তো পাপেট ট্র্যাপটা বুঝতে পেরেছি। আসলে পাপেট ট্র্যাপটা টোটালি হচ্ছে 3D ভিউর একটা টুলস, বাট এখানে দিয়ে দিল যে হয়তো বা আপনার মডিফাই করতে হতে পারে প্রয়োজন, তখন আপনি সহজে যাতে মডিফাইটা করতে পারেন।
আমি একটা রেড কালার কি আর্ট করেছি, সার্কেল আর্ট করেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট সার্কেল। অল্টার ধরে আমি আরেকটা সার্কেল একটু ডানে নিয়ে গেলাম, এটার কালার দিলাম ইয়েলো। এটা হচ্ছে আমার সেকেন্ড সার্কেল। আমি এটা আমার ফার্স্ট সার্কেল, এটা সেকেন্ড সার্কেল, দুইটা সার্কেল আর্ট করলাম। অল্টার ধরে আরেকটা সার্কেল আর্ট করলাম এইখানে, এটা দিলাম গ্রিন কালার দিয়ে দিই, ব্লু কালার দিলাম। তো টোটাল 3টা সার্কেল আর্ট করলাম। চলে যাবেন উইন্ডো থেকে এই যে পাথ ফাইন্ডার, এই যে দেখেন পাথ ফাইন্ডার, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ফাংশনাল F9 ক্লিক করলে পাথ ফাইন্ডার অপশনগুলো চলে আসে। টোটাল আমরা এখানে 10টা অপশন পাবো। প্রথম 4টা অপশনকে বলা হয়েছে শেপ মোড। এই ফার্স্টের 4টা যদি কাজ করতে চান অবশ্যই কিবোর্ড থেকে অল্টার চেপে ধরতে হবে, এরপরে এক্সপান্ড করতে হবে। বাট পরেরগুলোতে অল্টার চাপার দরকার নেই, এক্সপান্ড করারও প্রয়োজন হয় না। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই ফার্স্টের যে 4টা দেখতে পাচ্ছেন, এই 4টার কাজ আপনি ফটোশপে করে আসছেন। ফটোশপে ওই যে শেপ অ্যাড করা, ডিলিট করা, ইন্টারসেক্ট, এক্সক্লুড করা, যদি মনে না থাকে আমি বলবো আপনাদের ব্যাড লাক, আপনারা মনে রাখতে পারছেন না যে কি একটা শেপের সাথে আরেকটা শেপ অ্যাড করা, ডিলিট করার জন্য, সাবট্রাক্ট করা, তারপরে ইন্টারসেক্ট করা এবং এক্সক্লুড করা। আশা করি এই জিনিসগুলো হচ্ছে স্যার দেখিয়েছিল, অথবা শেপ মোডে আমিও দেখিয়েছিলাম। আবার আমরা এই ইলাস্ট্রেটরে এসে সেম জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তো এইখানে আসার পরে একটু খেয়াল করে রাখবেন, এটা হচ্ছে ফার্স্ট শেপ, সেকেন্ড, থার্ড, বাট মাঝে মাঝে ও আবার উল্টা গোনে। এটা প্রথম ধরে, যেহেতু সবার উপরে আছে এটাকে প্রথম ধরে, এটা মধ্যে আছে তাই দ্বিতীয়, এটা সবার পিছনে আছে তাই তৃতীয় ধরে। আমরা সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে চলে যাব এই যে ফার্স্ট শেপটাতে। এটার নাম হচ্ছে ইউনাইট। ইউনাইটের কাজ হচ্ছে যোগ করা। কি করে সে যোগ করে? অল্টার চেপে ধরে আপনি ইউনাইটের উপরে ক্লিক করেন, সাথে সাথে দেখেন একজন আরেকজনের সাথে কি করে দিল, যোগ করে দিল। আর কালারটা নিচে কি, কালারটা নিয়েছে একদম টপ উপরের যে শেপটা ছিল সেই শেপের কালার সে ক্রিয়েট করেছে। এখানে এক্সপান্ড করে দিলে এই যে ভিতরের আউটলাইনগুলো দেখা যায়, এই আউটলাইনগুলো চলে যাবে। কিছুক্ষণ আগে ছিল 3টা শেপ, এখন ওইটা কি হয়ে গেল, একটা শেপে কনভার্ট হয়ে গেল। আবার যখন আপনি সাবট্রাক্টে ক্লিক করবেন, সে কি করবে, এটা মাইনাস ফন্ট, মানে ওই যে আপনি ফার্স্ট শেপ যেটা ক্রিয়েট করেছিলেন রেড কালার, এই ফার্স্ট শেপটার উপরে যতগুলা শেপ ক্রিয়েট হয়েছে সবাইকে সে কি করবে, মাইনাস করে দিবে। ও কি করে দিচ্ছে, সবাইকে অ্যাড করছে, ও সাবট্রাক্ট করে দিচ্ছে। এর মধ্যের জন কি করবে, ইন্টারসেক্ট করবে। এর মানে হচ্ছে যতগুলো শেপ একজন আরেকজনকে ওভারল্যাপ করেছে, প্রত্যেকটা শেপ যেই পয়েন্টটাতে ওভারল্যাপ করেছে, দেখেন লালটাকে হলুদ কি করলো, এই জায়গাটায় ওভারল্যাপ করেছে। এই জায়গাটা ওভারল্যাপ করলে এখন আমি ধরে নিলাম ইয়েলো ব্লুটা নেই, এরা ওভারল্যাপ করেছে এই জায়গাটায়, তাহলে আমি যদি ইন্টারসেক্ট দেই থেকে যাবে কি এই পার্টটা। আর যখন ব্লুটা চলে আসলো, এই দুইটা ফার্স্টে সে ইন্টারসেক্ট কি করবে, এই দুইজনকে ওভারল্যাপ করাবে, তাহলে এই পার্টটা থেকে যাবে। এরপরে হচ্ছে ব্লু দিয়ে আবার ওভারল্যাপ হবে, তাহলে ব্লু আর এই পার্টটাই ওভারল্যাপ করেছে কি এই জায়গাটায়, ইন্টারসেক্ট করলে শুধু ওই পার্টটাই থেকে যাবে। আর এক্সক্লুড বলেছে যে যতগুলো শেপ একজন আরেকজনকে ওভারল্যাপ করেছে, যেই জায়গাটা ওভারল্যাপ হয়েছে সেই জায়গাটা থাকবে, আর বাকি পার্টগুলো থেকে যেখানে যেখানে একজন আরেকজনকে ওভারল্যাপ করেছে সেগুলো বাদ যাবে। আমরা কি বুঝতে পারছি?
তো আপনার ডিজাইনের সময় এই জিনিসগুলো প্রয়োজন হতে পারে। আমরা সার্কেল দিয়ে দেখাচ্ছি, সার্কেল নাও থাকতে পারে, অন্য কোনো শেপ থাকতে পারে বা অন্য কোনো মডেল থাকতে পারে। সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, যখন যেটা প্রয়োজন সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বাট মনে রাখবেন, ফার্স্টের এই চারটা কাজ করার সময় অবশ্যই অল্টার প্রেস করে চেপে ধরবেন এবং কাজ কমপ্লিট হওয়ার পর এই যে এখান থেকে এক্সপান্ড করে দিবেন। নিচের যে 6টা দেখতে পাচ্ছি, এই 6টার মধ্যে আপনি শুধু এই একটার কাজই করবেন। আর খুব বেশি হলে ট্রিমের কাজ করতে পারেন, প্রয়োজন হয় না ট্রিম, বাট এই ডিভাইডটা আপনি ব্যবহার করবেন, অনেক অনেক ব্যবহার করা হবে। আর এখান থেকে অ্যাড করাটা এবং মাইনাস করাটা ব্যবহার করতে পারেন। বাট যারা শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করবে, এই শেপ বিল্ডার টুল এই পাথফাইন্ডারের একই রকম কাজ করে, খুব কাছাকাছি, কিছুটা ভিন্ন আছে, একটা দুইটা জিনিস একটু ভিন্ন, কারণ সবারই তো নিজস্ব কোনো বৈশিষ্ট্য থাকবে, তেমন ওরও একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, এদেরও নিজস্ব বৈশিষ্ট্য আছে। আপু ওখানে কি বললেন, অল্টার ধরে কি করতে হবে? প্রেস করতে হবে অল্টার ধরে, তারপরে এখানে ক্লিক করতে হবে। ওই অপশনগুলো অল্টার ধরে ক্লিক করতে হবে? হ্যাঁ, আপনি অল্টার চেপে ধরে এই অপশনগুলোতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, যে এখানে এই জিনিসটা ওপেন হয়ে যাবে। দেখেন অল্টার ধরে এখানে ক্লিক করেছেন, এই যে দেখেন এক্সপান্ড চলে আসছে, তখন এখানে ক্লিক করতে হবে। আর যদি অল্টার ধরে ক্লিক না করেন, সে শেপ ক্রিয়েট করবে ঠিকই, এক্সপান্ড করবে না। মানে এমন হতে পারে আপনি আপনার ফাইলটা যখন ক্লায়েন্টের কাছে পাঠালেন, এটা এক্সপান্ড না করাতে শেপটা আগের মতো রয়ে গেছে বা কোনো কিছু মিসিং হয়ে গেল। এই জন্য অল্টার ধরে প্রেস করে এখানে এক্সপান্ড করে দেব। আচ্ছা, এতক্ষণ আমরা কি করলাম, 3টা শেপকেই অ্যাড করেছি, সাবট্রাক্ট করেছি, ইন্টারসেক্ট এবং এক্সক্লুড। ক্লাস 9-10-এর হয়তো বা আপনারা ম্যাথ করে আসছেন, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ইন্টারসেক্টের অঙ্ক করে আসছিলেন, এ ইন্টারসেক্ট বি, তারপরে এ ইউনিয়ন বি। আবার 3টা সার্কেলের মধ্যে যে এই ঘরে অনেকগুলো সংখ্যা আছে, এই ঘরে অনেকগুলো সংখ্যা, এইখানে ওই যে ইন্টারসেক্ট যে ম্যাথগুলো আছে, এটা ওই রকমটাই, তাই শেপ মোডের কাজগুলো, যোগ বিয়োগ গুণ ভাগের। প্রথম যেটা আছে এটা ডিভাইড করবে, ও কোনো যোগ করবে না, কোনো বিয়োগ করবে না, কোনো কিচ্ছু করবে না, বাট সবাইকে ভাগ করে দিবে। দেখেন আমি ডিভাইডে ক্লিক করলাম, আর এইখানকার যতগুলো কাজ করবেন, কাজ করার সাথে সাথে সবাই গ্রুপ হয়ে যায়। এখানকার গুলো দিয়ে কাজ করার সাথে সাথে সবাই কি হয়ে যাচ্ছে, গ্রুপ হয়ে যাচ্ছে। আপনাকে সেই গ্রুপটা ভাঙতে হবে। আমি ডিভাইড করে দিলাম, এখান থেকে ডিভাইডে জাস্ট একটা ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু কি হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। কিভাবে বুঝলাম, এই যে দেখেন সিলেক্ট করেন, মুভ করেন, একটা হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু এটা ছিল না, দেখেন কিছুক্ষণ আগে সব আলাদা আলাদা ছিল, বাট যখনই আমি কি করেছি, সবাইকে ডিভাইডে ক্লিক করেছি, সাথে সাথে দেখেন এটা গ্রুপ হয়ে গিয়েছে। এখন রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন অথবা সূত্র প্রয়োগ করেন, একই কথা। এইবার দেখেন প্রত্যেকটা জিনিসকে সে কি করেছে, ইচ এন্ড এভরি যেখানে যেখানে ক্রসিং ছিল সব জায়গায় সে কি করেছে, ডিভাইড করে দিয়েছে, ইচ এন্ড এভরি স্টেপস। সো এটা দিয়ে আপনি কি করছেন, ডিভাইড করছেন। ট্রিম মানে হচ্ছে এখানে আপনার ফার্স্ট সার্কেল কোনটা ছিল, রেড, সেকেন্ড ছিল ইয়েলো, থার্ড হচ্ছে ব্লু। ট্রিম করার সাথে সাথে দেখেন সে এইবার যে কাজটা করেছে, ট্রিম করে দিয়েছি, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করে দেন। ব্লুটাকে ফার্স্ট হিসাবে ধরে ইয়েলোটা সেকেন্ড, রেডটাকে থার্ড ধরেছে, মানে উল্টা হিসাব করেছে সে। ট্রিমটা কি করলো, উল্টা হিসাব করে কাজ করলো। ট্রিম এবং মার্জের মধ্যে সেম কন্ডিশন, সেম কাজ করে,
মার্জটা কি করে দিচ্ছে, একজন আরেকজনের সাথে মার্জ, মানে এই যে ইন্টারসেক্ট গুলো বা এই যে কাটাকাটি গুলো হচ্ছে, সে ট্রিমের মতো মার্জ করে দিয়ে সবাইকে কি করবে, দেখেন মার্জ করে দিলেও সেম কাজ করবে। আনগ্রুপ করেন, এই যে দেখেন ডিভাইডের মতো করে মার্জ করে দিয়ে কাজ করছে। পরেরটা কি করছে, ক্রপ করে দিবে। ক্রপ করবে, এই যে এইটার এটার চেহারা কি একই রকম লাগছে না দেখতে, ইন্টারসেক্ট আর ক্রপ। এই ক্রপটা হচ্ছে ইন্টারসেক্টের সহমত ভাই, মানে কাছাকাছি। আপনি যখন ক্রপ করবেন, ক্রপ করার সাথে সাথে ইন্টারসেক্ট কি করেছিল, ইন্টারসেক্ট শুধু ওই যে তিনটা সার্কেল যেই জায়গাটায় ওভারল্যাপ করেছে তাদেরকে রেখেছে, এই যে এই জায়গাটা রেখেছিল। বাট ক্রপ কি করছে, এই তিনটা শেপের যে জায়গাটায় ম্যাচ করেছে সেই পুরোটা জায়গা রাখছে। মানে লালটা হলুদটাকে কোথায় ক্রস করেছিল, এতটুকু জায়গায়, এই পুরাটুকু। এই পার্টটা আবার ব্লু কালারটাকে কোথায় ম্যাচ করেছে, এই পার্টটায়। রেড আর ব্লু কোথায় ম্যাচ করেছে, এতটুকু জায়গায়। ব্লু আর ইয়েলো এতটুকু জায়গায়। তাহলে কমন জায়গা কতটুকু হলো, এই পার্টটুকু। ক্রপ তখন কি করে, এই পার্টটুকুকে রেখে দেয়। আর পরেরটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে এই এক্সক্লুডের বিপরীত, বাট সে কি করবে, আউটলাইন ক্রিয়েট করবে। এখন কালার আছে, আউটলাইনে ক্রিয়েট করার সাথে সাথে প্রত্যেকটা রেজে স্ট্রোকের মতো করে আউটলাইন চলে আসবে। নিচের গুলো কি অল্টার ধরে ক্লিক করতে হবে? না, কিচ্ছু ধরতে হবে না, এটা তো আমি ফার্স্টেই বলেছি, প্রথম চারটাতে অল্টার ধরতে হবে, নিচের গুলোতে কিছু ধরতে হবে না। আর লাস্টে যেটা দেখছেন সে হচ্ছে মাইনাসের বিপরীত। এই যে প্রথম যে 2 নম্বরে ছিল মাইনাস, মাইনাস কি করছিল, ও ফার্স্ট ধরেছে কাকে, লালটাকে। মানে আপনি প্রথমে লাল শেপটা নিয়েছিলেন, তারপরে হলুদ শেপ, এরপরে হচ্ছে ব্লু। এই মাইনাসটা লালটাকেই প্রথম ধরেছিল, প্রথম ধরেই কিন্তু কাজ করেছে। কিন্তু এই মাইনাস ফোনটা কি করছে, উল্টা ধরছে। এখানে যখন আপনি মাইনাস করবেন তখন ব্লুটাকে সে ফার্স্ট ধরেছে, যেহেতু ব্লু সবার উপরে আছে, সে ব্লুটাকে রেখে বাকিগুলোকে ডিলিট করে দিয়েছে। এই হচ্ছে কাহিনী। প্রথমগুলো কাজ করার জন্য একটু কষ্ট করে অল্টার প্রেস করে ধরে তারপরে ক্লিক করবেন। আর দ্বিতীয়গুলো কাজ করার জন্য কোনো কিছু ধরার প্রয়োজন নেই, জাস্ট ক্লিক করে গেলেই হবে। অবশ্যই আপনার ডিজাইনটা বা আপনার শেপগুলো সিলেকশন অবস্থায় থাকতে হবে, সিলেকশন না করে নিলে কাজ করবে না। সেকেন্ড, এই ফার্স্টের গুলার মধ্যে এই 1 নাম্বারটা আপনার কাজে লাগবে। আর হচ্ছে এইখান থেকে ডিভাইডটা আপনার অনেক কাজে লাগবে, প্রচুর পরিমাণে এই জিনিসগুলো ব্যবহার করবেন। কিন্তু অনেকেই আছে পাথফাইন্ডারে কম আসে, কারণ কি, শেপ বিল্ডার টুল আছে আমার। শেপ বিল্ডার টুল থাকার কারণে পাথফাইন্ডারে খুব কম আসা হবে। চলেন শেপ বিল্ডার টুল দিয়ে আসলে কি কাজ করা হয় এটা একটু দেখি, একটা একটা করে দেখব। পাথফাইন্ডারটা ওপেন করে রাখি। আমরা শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে নিলাম। শেপ বিল্ডার টুল 2টা ধর্ম পালন করে। এক, যদি আপনি শুধু ক্লিক করে চলে যান, যেভাবে ড্র্যাগ করে ক্লিক করে চলে যান, তাহলে সে যোগ করবে। আর বিয়োগ করার জন্য অল্টারটা প্রেস করে ধরতে হবে। এই যে দেখেন মাইনাস চলে আসছে, অল্টার ছেড়ে দেন প্লাস, অল্টার ধরলে মাইনাস। ওর ধর্ম এই 2টা একটু মনে রাখতে হবে। আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই যে প্রথমে যে ইউনাইটের কাজ করেছি, যোগের কাজ করেছি, সেটা করব। জাস্ট আপনি ড্র্যাগ করে চলে যান, ড্র্যাগ করে চলে যান, দেখেন একটা হয়ে গিয়েছে। ইউনাইটের কাজটা করেছে সে। এবার হচ্ছে মাইনাসের কাজ করব। মাইনাস ফন্ট কি কাজ করেছিল, শুধু রেডটাকে রেখেছিল। ওকে, আপনি শেপ বিল্ডার টুল দিয়ে কি করবেন, অল্টার প্রেস করে ধরে যাদেরকে দরকার নেই তাদেরকে ডিলিট করে দেন। মাইনাসের কাজ করে ফেলছে। ইন্টারসেক্ট কি করেছিল, এই যে মধ্যের যে পার্ট এইটা রাখছে, আর বাকি সব ডিলিট করে দিয়েছে। ওকে, অল্টার প্রেস করে ধরেন, বাকি সবগুলোকে ডিলিট করে দেন। ইন্টারসেক্টের কাজ হয়ে গেল। ওভারল্যাপ কি করেছে, ওভারল্যাপ বলেছে যে যারা যারা ওভারল্যাপিং হয়েছে শুধু তারাই থাকবে, বাকিরা থাকবে না। ওভারল্যাপিং এ কি হলো,
এই পার্টটা ছিল না, আমি অল্টার প্রেস করে ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, আর বাকি সব ঠিক ছিল। এবার আসি ডিভাইডে। দেখেন যখন আপনি আপু ডিভাইড, এখানে আপু এখানে আমি যোগ মাইনাস করতে গেলে অল্টার ধরবো, জি, আর যোগ করতে গেলে অল্টার ধরবো? তাহলে কি হলো, আপনি না কি মাইনাসের বলছিলাম খেয়াল নাই। আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারছেন নাকি আমি ঠিক বুঝতে পারছি না? মাইনাসের জন্য অর্ডার আর প্লাসের জন্য শিফট। আমি শিফটও বলি নাই, নর্মাল বলেছি। আমি না ভাই বলেছি, এখন না, মানে ফটোশপের চাপে। আপনি এখানে ফটোশপ কেন আবার টেনে আনছেন? এক একজন এক একটা বুঝলে তো হবে না। শেপ বিল্ডার টুল দিয়ে আমি ফার্স্টেই বলেছি যে আপনি যদি কোনো কিছু যোগ করতে চান, দেখেন এখন চেহারাটা কি আছে, মাউজের চেহারাটা, আমি মাউজও ধরে নাই, কোনো কিছু ধরে নাই, আমি দুই হাত সরায় বসে আছি, চেয়ারে বসে আছি। এখন কি অবস্থায় আছে, একটা অ্যারো চিহ্ন সাথে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে আপনি যেখানেই ক্লিক করবেন সেই জায়গাগুলো কি হবে, যোগ হতে থাকবে। যেখানেই ড্র্যাগ করবেন সেই জায়গাগুলো যোগ হতে থাকবে, জাস্ট ক্লিক, কোনো শিফট ধরা না, কোনো অল্টার না, কোনো কিচ্ছু প্রেস করতে হবে না, শুধু মাউজে ক্লিক করে করে চলে যাবেন, জাস্ট মাউজে ক্লিক করব, তাহলে যোগ হতে থাকবে। আর যখনই আমি কি করব, বিয়োগ করতে চাই, কোনো কিছুকে বাদ দিতে চাই, ওই সময়টায় আপনাকে কষ্ট করে অল্টার চেপে ধরতে হবে। অল্টার চেপে ধরে আপনি জাস্ট মাউজে ক্লিক করে যাবেন। এখনো কি কনফিউশন আছে? না আপু, আবার দেখেন ফার্স্টে থেকে, পাথফাইন্ডারের এই প্রথম চার্টটায় কাজ করার জন্য আপনাকে অবশ্যই অল্টার প্রেস করে ধরতে হবে। পরেরগুলোতে কাজ করার জন্য কোনো কিছু প্রেস করতে হবে না, জাস্ট মাউজে ক্লিক করতে হবে। প্রথম চার্টটায় অল্টার চেপে ধরে মাউজে ক্লিক করতে হবে, পরেরগুলোতে কোনো কিছু প্রেস করতে হবে না, জাস্ট মাউজে ক্লিক করলেই কাজ করবে। শেপ বিল্ডার টুলে আপনার হচ্ছে, যদি আপনি শুধু ক্লিক করে বা ড্র্যাগ করে যান তাহলে যোগ হবে, অল্টার চেপে যদি ক্লিক করেন বা ড্র্যাগ করেন বিয়োগ হবে। এই যে দেখেন আমি অল্টার চেপে ধরার সাথে সাথে মাইনাস চলে আসছে, চিহ্নটা কিন্তু মাইনাস হয়ে গেল, ছেড়ে দেন প্লাস। একটা একটা করে দেখাচ্ছিলাম, ফার্স্টে আমরা পাথফাইন্ডারেরটা দেখাবো, এরপরে শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে কাজ করে সেটা দেখাবো। আমি ফার্স্টে পাথফাইন্ডারের ইউনাইটে ক্লিক করলাম, ইউনাইটে ক্লিক করার সাথে সাথে কি ওরা একটাতে যোগ হয়ে গেল, কন্ট্রোল জেড ব্যাকে চলে যাই। এবার আমরা শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে কি বলেছি, যোগ করব, তো আমি কোনো কিছু ধরে রাখবো না, আমার লেফট হ্যান্ড ফ্রি, জাস্ট মাউজে ক্লিক করে আপনি যেভাবে ড্র্যাগ করে চলে যাবেন, মাউজে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করলাম, এই যে দেখেন একটা হয়ে গেল। কন্ট্রোল জেড ব্যাকে চলে যাই। মাইনাস কি ছিল, ওই যে ফার্স্ট যে শেপ সেটাকে সে মাইনাস করে দিচ্ছে। ক্লাসে কে জয়েন করলো এখন? ক্লাসে কে জয়েন, উঠে গেছিল ম্যাডাম, সরি সাদ্দাম, আমার কানেকশনটা আমি ছিলাম না তখন 2 ঘন্টায়, বাট আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার নেটের প্রবলেম ছিল তো। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর আমি এখন শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করতে চাই, শুধু অল্টারটা চেপে ধরেন, যাদেরকে বিয়োগ করবেন তাদেরকে সিলেক্ট করেন, বিয়োগ হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আমরা একটা শেপ নিলাম,
রোটেট টুল দিয়ে আমি এটাকে রোটেট করব। দেখেন আমরা একটা ডিজাইন করেছি, তো আমি চাচ্ছি এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকটার এই যে মধ্যের যে পাতাগুলো আছে সেটার একটা কপি করে রাখি। আগে অল্টার ধরে একটা কপি করে রাখি। এই এই যে ছোট ছোট পাতাগুলো আছে, এই ছোট ছোট পাতাগুলোতে একটা কালার দেওয়ার জন্য। এরপরে এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলোর মধ্যে আমি চাচ্ছি যে এই তিনটাকে একটা করার জন্য। এই তিনটা একটা হবে, এই তিনটা একটা পাতা হয়ে যাবে, পরের তিনটা একটা পাতা হবে, এর পরের তিনটা একটা পাতা হবে। আবার এই শেপগুলো একটা শেপ হয়ে যাবে, যে এই যে চারটা মিলে একটা শেপ, এই চারটা মিলে একটা শেপ, এই চারটা মিলে একটা শেপ, এইরকমটা চাচ্ছি। তো এই কাজটা করার জন্য আমাকে এখন কি করতে হবে? ধরে নিলাম আমি শেপ বিল্ডার টুলটা জানি না, ভুলে যান শেপের কথা। চলে যাব পাথফাইন্ডার। পাথফাইন্ডারে যাওয়ার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে এদেরকে কি করতে হবে? ডিভাইড করতে হবে। এখান থেকে আমি ডিভাইড করে দিলাম। ডিভাইড করার সাথে সাথে এটা কি হলো? গ্রুপ হয়ে গেছে। রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করে দেন। এখন দেখেন এই প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল। কিছুক্ষণ আগে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন নাই। এই দেখেন যখন আপনি এটাকে সিলেক্ট করছেন এই টোটাল সার্কেলটা সিলেক্ট হচ্ছে। আলাদা আলাদা হয়েছিল? হয় নাই। বাট যখনই আপনি ডিভাইড করে দিয়েছেন, এখান থেকে ডিভাইড, তারপরে কি আনগ্রুপ করে দিলাম, এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। আমি শিফট ধরে সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর কালার দিয়ে দেব। ধরে নিলাম এটার কালার দিলাম আমরা রেড, ইয়েলো কালার। এরপর আপনি কি চাচ্ছিলেন? আপনি চাচ্ছিলেন এই যে এই তিনটা পাতা, এই তিনটা পাতা একটা পাতা হয়ে যাবে। তাহলে আপনি এখন কি করবেন? এই তিনজনকে সিলেক্ট করেন, এভাবে সিলেক্ট করেন অথবা ধরে ধরে সিলেক্ট করেন, একই কথা। তিনজনকে সিলেক্ট করার পরে আপনাকে এখন যেতে হবে আবার ইউনাইটে। অল্টার ধরে ইউনাইটে প্রেস করেন, এরপরে এক্সপান্ড করে দেন। তারপরে হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করেন। এরপরে হচ্ছে কালার অ্যাপ্লাই করেন, যে আমি এটা কি কালার দেব? এটা দিলাম রেড কালার। ওকে, আবার পরের তিনটাকে এরকম করে সিলেক্ট করেন, অল্টার ধরে ইউনাইট করে দেন, এক্সপান্ড করেন, এরপরে কালার অ্যাপ্লাই করেন। আবার পরের তিনটাকে সিলেক্ট করেন, অল্টার ধরে ইউনাইট, এক্সপান্ড, কালার অ্যাপ্লাই। তো কতক্ষণে আপনি এই কাজটা করবেন? এরপরে আবার বলেছি যে এই চারটা শেপ একটা হয়ে যাবে। আবার চারজনকে সিলেক্ট, অল্টার ধরে ইউনাইট, এক্সপান্ড, এই চারটার কালার আবার কি হলো? দিয়ে দিলাম ধরেন এই কালারটা। সো আপনাকে এই পাতা সবগুলো আবার ক্রিয়েট করে আসতে হবে। এরপরে এই পাতাগুলো সব ক্রিয়েট করতে হবে। সিঙ্গেল সিঙ্গেল কাজ করতে করতে আপনার টাইম এখানে মিনিমাম আধা ঘন্টা সময় নষ্ট হবে। বাট এই কাজটাই সহজ করে দিয়েছে কে? শেপ বিল্ডার টুল। দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে আপনি খুব সহজে বা কত সহজে কাজটা করতে পারছেন। শেপ বিল্ডার টুলের জাস্ট একটাই প্রবলেম, আপনাকে কালারটা আগে সিলেক্ট করে নিতে হবে। কালার যদি সিলেক্ট না করে নেন তাহলে পরে কালার অ্যাপ্লাই করতে হয়। আমি সর্বপ্রথম কি করলাম? কালারটা সিলেক্ট করে নিলাম। ধরে নিলাম যে আমি ফার্স্টে কি কালার দিতে চাই? ইয়েলো কালার। ওকে,
আমি অ্যাট ফার্স্ট ইয়েলো কালার সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। কি করতে চাচ্ছি, এই যে মধ্যের যে পাতাগুলো আছে এগুলোকে আমি ইয়েলো কালার দিতে চাই, তাহলে আপনি সিলেক্ট করেন, এগুলো সব ইয়েলো কালার হয়ে যাবে। সবগুলো কি হলো, ইয়েলো কালার হয়ে গেল। এর পরের পাতাটা আপনি কি চাচ্ছেন, রেড কালার দিতে চাচ্ছেন। ওকে, পরের পাতাগুলো আমি রেড কালার দেব, চলেন আপনি এর পরের পাতাগুলো রেড কালার দেন। আপনি এই 3টা পাতাকে একসাথে রেড কালার করতে চান। আবার এই 3টা পাতাকে জাস্ট আমি মাউসে ক্লিক করে করে চলে যাচ্ছি, কোথাও কিছু প্রেস করি নাই, অল্টার শিফট কোনো কিছু ধরি নাই, জাস্ট মাউসে ক্লিক করছি, এই যে ড্র্যাগ করে করে। এই 3টা দরকার, এই 3টা পাতা লাল হবে, এই 3টা পাতা লাল হবে, এই 3টা পাতা লাল, এই 3টা লাল। এইখানে এসে তো ঝামেলা হয়ে গেল, এই পাতা কোথায় যাবে? 3টা পাতা দেওয়ার পর সো এটা কাজ করা যাবে না। আমরা হচ্ছে এই পাতাগুলোকে সব আলাদা আলাদা ভাবে লাল কালার করে দিয়ে যাই, জাস্ট মাউসে একটা করে ক্লিক করে চলে যাচ্ছি। এর পরেরটা ধরে নিলাম যে এই কালারটা হবে, দেখি তো এটা হয় কিনা। এই 3টা পাতা একটা কালার, এই 3টা পাতা একটা কালার, এই 3টা একটা কালার, এই 3টা জাস্ট মাউসে ড্র্যাগ করছি। এখানে এসে আবার ঝামেলা হলো, এই যে দেখেন এখানে পাতা নাই, তার মানে আমরা সংখ্যাটা নিতে ভুল করেছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, এই জন্য একটু ঝামেলা করতেছে। 15টা হলে একদম পারফেক্ট হতো। আমরা ধরে নিলাম এই যে শেপটা আছে, এই শেপটা একটা হবে, এই শেপ একটা, এইখানে একটা, এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে, এইটাও একটা হবে। সিঙ্গেল ও রয়ে গেছে, ও রয়ে যাক। এরপরে ধরেন আপনি চাইলেন যে এই 3টা ঘুরে এসে একটা হবে, এগুলো সব ঘুরে এসে একটা হবে, এগুলো সব ঘুরে এসে একটা হবে, এখান থেকে ঘুরে এসে, এখান থেকে ঘুরে এসে এগুলো একটা হবে। সো এইভাবে আপনি কি করতে পারেন, সিঙ্গেল সিঙ্গেল এদের কালার অ্যাপ্লাই করতে পারবেন। বাট পাথফাইন্ডার দিয়ে কাজ করতে গেলে আপনার কি করতে হবে, সময় একটু বেশি লেগে যাবে এবং কষ্ট করে কাজ করতে হবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা আজকে কি কি দেখলাম, রোটেট টুল, তারপরে স্কেলিং এর ভিতরে স্কেল এই টুলগুলা, পাথফাইন্ডার, আর হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুল আর ফ্রি ট্রান্সফর্ম অপশন। আপনাদের এইচডব্লিউ কি থাকবে, এইচডব্লিউ থাকবে আপনি রোটেট টুল দিয়ে একটা ঘড়ি বানাবেন আপনার নিজের মতো করে, খুব সুন্দর করে ইলাস্ট্রেশন করবেন। ইলাস্ট্রেশন ওয়াচ লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন, প্রয়োজনে দেখে দেখে করেন। এগুলো সব ইলাস্ট্রেটরে করা। আপনি আপনার নিজের জন্য হাত ঘড়ি বা ওয়াল ঘড়ি বানাতে পারেন। এই যে দেখেন, নিজের জন্য একটা দেখি ঘড়ি বানান, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক। এরপরে রোটেট টুল দিয়ে আপনি মিনিমাম 5টা লোগো বানাবেন, অবশ্যই কপি করবেন, গুগল থেকে দেখে দেখে কপি করেন, নো প্রবলেম।
তারপরে হচ্ছে এখানটায় রোটেট টুল গেল, এখানে দরকার নেই, ফ্রি ট্রান্সফর্ম দরকার নেই। শেপ বিল্ডার টুল আর পাথফাইন্ডার টুলটা ভালো করে আগে একটু প্র্যাকটিস করেন। এইটা দিয়েও আপনি কি করতে পারবেন, কারণ আপনি রোটেট টুল দিয়ে যখন লোগো ডিজাইন করতে যাবেন তখন আপনার শেপ বিল্ডার বা পাথফাইন্ডার প্রয়োজন হবে। সো কাজ কি থাকবে, একটা ঘড়ি বানাবেন আর 5টা লোগো ডিজাইন করবেন, আজকে যা যা দেখেছি সেগুলো ব্যবহার করে।